নমস্কার বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এসএসসির 2016 সালের প্যানেলের প্রায় 26,000 চাকরি প্রার্থীকে বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এই চাকরি প্রার্থীদের পুনরায় চাকরি ফিরে পাওয়ার আশা কতখানি বা বাতিল শিক্ষকদের সংগঠন পুনরায় চাকরি ফিরে পাওয়ার জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে তা এই ভিডিওটিতে আলোচনা করব। আর এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক সম্মেলনে কি বললেন তা ভিডিও সহ আপনাদের দেখাবো, তাই স্কিপ না করে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, প্রথমে জানিয়ে দিই, আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি মেইন টপিকে। তো বন্ধুরা, এ সম্পর্কিত একটি প্রতিবেদনে কি বলা হয়েছে দেখুন। তো এই সম্পর্কে যা বলা হয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনা আর্জি বা রিভিউ পিটিশন নিয়ে রাজ্য সরকারের অন্দরমহলে চিন্তা ভাবনা শুরু হয়েছে। অন্যদিকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের রায়ে যারা নির্দোষ বা আনটেন্টেড হয়েও চাকরি হারিয়েছেন তারাও সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সূত্রের খবর, রাজ্য সরকার সেক্ষেত্রে এই নির্দোষ চাকরিহারাদের আর্জিকে সমর্থন জানাতে পারে। তাৎপর্যপূর্ণ হলো, বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না 13ই মে অবসর নিচ্ছেন। রাজ্য সরকার বা চাকরিহারাদের পক্ষ থেকে রায় পুনর্বিবেচনার আর্জি দায়ের হলে তারপরেই হবে বলে আইনজীবীরা মনে করেছেন, কারণ বর্তমান প্রধান বিচারপতির আমলেই তার রায়ের পুনর্বিবেচনার আর্জিতে কোনো সুরাহা মেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। সুপ্রিম কোর্টের রায়ে নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 শিক্ষাকর্মীর চাকরি খারিজ হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট তাদের দুটি স্পষ্ট শ্রেণীতে ভাগ করেছে। একটি শ্রেণী হলো দাগি বা টেন্টেড, আর একটা গোষ্ঠী নির্দোষ বা আনটেন্টেড। এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা মনে করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ভেদাভেদ গুলিয়ে দিয়ে সবাইকে বঞ্চিত তকমা দিতে চাইছেন। বাস্তব হলো, সুপ্রিম কোর্ট তার রায়ে স্পষ্ট ভাষায় গোটা নিয়োগ ব্যবস্থার অনিয়মের বা সিস্টেমেটিক ইররেগুলারিটিজ এর দিকে আঙুল তুলেছে, কিন্তু মনে করা হচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব তা ধামাচাপা দিয়ে আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পর্যন্ত কোনো অস্থায়ী ব্যবস্থা তৈরি করতে চাইবেন, যাতে রাজনৈতিকভাবে এর খেসারত দিতে না হয়। সুপ্রিম কোর্টের মামলায় চাকরিহারা নির্দোষ শিক্ষাকর্মীদের এক আইনজীবী বলেন, কেন গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে হলো। সুপ্রিম কোর্ট তার রায়ে তা স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করেছে। যেখানে গোটা নিয়োগ প্রক্রিয়া ব্যবস্থাতেই অনিয়ম থাকে, সেখানে সবসময় আদালত গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিলের পথে হাঁটে। যেখানে কিছু প্রার্থী দুর্নীতি পথে চাকরি পান, সেখানে শুধু দাগিদের চাকরি যায়। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট গোটা নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির প্রমাণ পেয়েছে বলেই সকলের চাকরি খারিজ হয়েছে। প্রশাসনিক দুর্নীতির খেসারত নির্দোষ চাকরিরতদের দিতে হচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ের পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন স্কুল সার্ভিস কমিশন স্বশাসিত সংস্থা, সেখানে রাজ্য সরকার মাথা গলায় না। সুপ্রিম কোর্টের নির্দোষ চাকরিহারাদের আইনজীবীদের বক্তব্য, শীর্ষ আদালত স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি রাজ্যের মাধ্যমিক শিক্ষা পর্ষদের দিকেও আঙুল তুলেছে। নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মী হিসেবে নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশন যতজনের নাম সুপারিশ করেছে, রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ তার থেকে বেশি জনকে নিয়োগ করেছে। মোট 25,735 জনকে রাজ্যের মাধ্যমিক শিক্ষা পর্ষদ নিয়োগপত্র দিয়েছিল। তাদের মধ্যে 2,355 জনের নাম স্কুল সার্ভিস কমিশন সুপারিশ করেনি। নবম দশমের শিক্ষক হিসেবে কমিশন 11,425 জনের নাম সুপারিশ করেছিল। মাধ্যমিক শিক্ষা পর্ষদ সেই জায়গায় 12,946 জন বা অতিরিক্ত 1,071 জনকে নিয়োগপত্র দিয়েছিল। একাদশ দ্বাদশের শিক্ষক পদেও সুপারিশের থেকে অতিরিক্ত 199 জন, গ্রুপ সি পদে অতিরিক্ত 416 জন, গ্রুপ ডি পদে অতিরিক্ত 669 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। আদালতে পর্ষদ বলেছে তারা সুপারিশ মেনেই নিয়োগপত্র দিয়েছে। কমিশন তার বিরোধিতা করে বলেছে তারা ওইসব অতিরিক্ত নিয়োগের সুপারিশ করেনি। অনেক পরে রাজ্যের দুই সংস্থা এক অবস্থানে আসার চেষ্টা করেছে, কিন্তু তার আগেই গোটা ব্যবস্থার অনিয়ম স্পষ্ট হয়ে গিয়েছে। চাকরিরত শিক্ষকদের হয়ে সুপ্রিম কোর্টের মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী বলেন, রাজ্য সরকার গোড়াতেই সুপ্রিম কোর্টে বলেছিল এ মামলায় ব্যাপক দুর্নীতি ওয়াইড স্প্রেড হয়েছে। স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে মেনে নিয়েছে। 1,498 জনকে প্যানেলের বাইরে থেকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। 926 জনের মেধা তালিকায় নাম শেষের দিক থেকে প্রথমের দিকে নিয়ে আসা হয়েছে। 4,091 জনের ওএমআর সিটে কারচুপি থাকলেও তাদের নাম নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। এদের মধ্যে 239 জনের নাম হয় মেধা তালিকার শেষ থেকে প্রথমের দিকে নিয়ে আসা হয়েছে, অথবা তাদের নাম প্যানেলেই ছিল না। এখান থেকে স্পষ্ট গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়েই ছেলে খেলা হয়েছে। আর সেই কারণে সুপ্রিম কোর্ট নির্দোষদের বেতন ফেরত দিতে হবে না বলে সুরাহা দিলেও গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে বাধ্য হয়েছে। মামলার সঙ্গে যুক্ত এক প্রবীণ আইনজীবী বলেন, প্রধান বিচারপতির রায়ে স্পষ্ট বলা হয়েছে তথ্য নির্ভর তদন্তে গোটা ব্যবস্থার অনিয়ম উঠে এলে, যেমন জালিয়াতি বা প্রতারণা, তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায়। তার ফল হলো সমস্ত নিয়োগ বাতিল। রায়ে একথাও বলা হয়েছে নির্দোষ প্রার্থীদের অসুবিধা হলেও যখন গোটা নিয়োগ প্রক্রিয়ায় বড় মাপের এবং গভীর কারচুপির প্রমাণ মেলে, তখন নির্বাচন প্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করাও জরুরি। ওই আইনজীবীর যুক্তি, সুপ্রিম কোর্ট গোটা নিয়োগ প্রক্রিয়ায় কারচুপি নিয়ে প্রশ্ন তুলে থাকলে তার দায় রাজ্য সরকারকে নিতে হবে। তাছাড়া পশ্চিমবঙ্গের শাসক দলের এক নেতা
আগেই মন্তব্য করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে নিয়োগ প্রক্রিয়া থেকে টাকা তুলেছেন তা 2021-এর বিধানসভা নির্বাচনের আগেই দল জানতো। তো বন্ধুরা, এবার দেখে নিন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 26,000 চাকরি বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ে সাংবাদিক সম্মেলনে তিনি কি জানালেন। সেটা হচ্ছে যে গতকালের যে অর্ডার, এখানে টেন্টেড এবং যারা টেন্টেড ভাগ করার প্রক্রিয়াটা কি? সেক্ষেত্রে টেন্টেডদের আমার দেখুন, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বিশদে এটা নিয়ে সাংবাদিক বৈঠক আপনাদের সঙ্গে করেছেন। আমার আর বলার বিশেষ কিছু অবকাশ আছে বলে বা পরিচয় আছে বলে আমি মনে করি না। আমি খালি একটা কথাই বলতে পারি, আজকে তো স্কুল সার্ভিস কমিশনও সাংবাদিক বৈঠক করেছে, ফলে যা মূল কথাটা লিগ্যাল বা টেকনিক্যাল ক্লারিফিকেশন তোরাই দেবে। আমি যেটা আমার বিভাগীয় দায়িত্ব থেকে বলতে পারি যে আমরা মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতোভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বতোভাবে থাকব, মানবিকভাবে থাকব, রাজনৈতিকভাবেও থাকব। 1, 2 এই যে আপনারা যেটা বলছেন টেন্টেড বা আনটেন্টেড, বা এক দলের বেতন ফেরত দেওয়া হবে আরেক দলের বেতন ফেরত দেওয়া হবে না, এই কথাগুলো তো আমার কথা নয়। এগুলো মহামান্য প্রধান বিচারপতির জাজমেন্টে প্রতিটি পাতায় আছে, মানে বেশ কয়েকটা পাতায় আছে, 28 নম্বর অনুচ্ছেদে খুব স্পষ্ট করে আছে। তাহলে যে রায় বলছে যে টেন্টেড এবং আনটেন্টেড, সেটা তো এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে। তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয়, হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোর্ট সেটা বলেওছেন মাননীয় যে তারা সন্তুষ্ট হচ্ছেন না, কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি, এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও এই সূত্রে করব। দেখুন, রিভিউ পিটিশন বা ইত্যাদি এই টেকনিক্যাল বা লিগাল প্রশ্নগুলো, এগুলো তো এসএসসির ব্যাপার। এসএসসি তার আইনি প্রক্রিয়া নিয়ে করবে। যদি আমাদের বিভাগের কাছে কোনো এই বিষয়ে তারা সাহায্য চায়, আমরা সেটা আইনি পরামর্শ তাদের নিশ্চয়ই দেব, তবে সেটা আইনি পরামর্শ নিয়ে দেব। আমার মনে হচ্ছে যে এটা এই তথ্য ঠিক নয়। বিশেষত গতকাল মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন, সে বার্তায় পরিষ্কার করে তাদের কি করণীয় বা কি করণীয় নয় সেটা তিনি কালকে তাদের বলে দিয়েছেন। আর আপনারা যেটা বলছেন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যে তারা যাচ্ছেন না। আমি তো এরকম কথা বলতে পারি না। আমি বলছি যে মুখ্যমন্ত্রী কালকে যেটা বলেছেন এবং মহামান্য বিচারপতি যেটা বলেছেন, সেটার পর যদি কোনো টেকনিক্যাল বা কোনো লিগ্যাল ক্লারিফিকেশন, সেটা তো এসএসসি আজকে জানিয়েছে। তো এসএসসি জানিয়েছে যে তারা মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কাছে তার একটা লিগ্যাল ক্লারিফিকেশন চাইবে। তো তার আগে মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন, আমি আবার বলছি, তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা রাখুন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।